দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নিল নৌবাহিনীর ড্রাই ডক। সার্বিক কর্মকাণ্ডে গতি বাড়ার আশা ব্যবহারকারীদের। আমাদের যে টার্ন আউট টাইম জাহাজের সেটাকে যদি ঠিক রাখতে পারে কিংবা এর থেকে আরও একটু বেটার সার্ভিস দিতে পারে তাহলে তাতে তো অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী সেলিম হত্যার ঘটনায় আটক হয়নি কেউ, জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শিক্ষার্থীদের বাদানুবাদের নেপথ্যে এক শিক্ষকের পদোন্নতি ও মামলা। প্রশাসনিক ব্যাখ্যার পর অভিযুক্ত শিক্ষককে দুষছেন উপাচার্য। চট্টগ্রামে ভোক্তার অভিযান, নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগ, 2 বেকারি মালিককে 1,30,000 টাকা জরিমানা। পরিচ্ছন্নতার কোনো শেষ নেই। খাবারের সাথে যে ডোটা তৈরি করতেছে বিস্কিট, সেটার সাথে পোকা পর্যন্ত মিশে আছে। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির দায়িত্বে এখন নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক। আগামী 6 মাস এটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। রোববার মধ্যরাত থেকে অপারেশনাল কার্যক্রম শুরু করে তারা। এর আগে চুক্তি শেষ হওয়ায় দায়িত্ব ছাড়ে বিতর্কিত অপারেটর সাইফ পাওয়ারটেক। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে আয়তনে সবচেয়ে বড় হলো বহুল আলোচিত এনসিটি, যেখানে একই সাথে 4টি বড় ও একটি ছোট জাহাজ ভেড়ানোর সক্ষমতা আছে। আওয়ামী লীগ সরকারের পুরো আমলে অর্থাৎ 2010 থেকে টার্মিনালটি পরিচালনা করে আসছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। তাদের সাথে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয় 6 জুলাই। এরপর এটি দেশি না বিদেশি অপারেটর দিয়ে চালানো হবে তা নিয়ে জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা কম হয়নি। শেষ পর্যন্ত 6 মাসের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেয়া হয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেডকে। রোববার রাত 12টা থেকে অপারেশনাল কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। ড্রাই ডক হচ্ছে ওভারঅল এরা টপ ম্যানেজমেন্ট হিসেবে থাকবে, বাট এর অভ্যন্তরে ওনাদের অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারী তারা সবাই অভিজ্ঞ এবং সবাই এতদিন টার্মিনাল পরিচালনার সাথে সংশ্লিষ্ট ছিলেন। সুতরাং এই কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং আমরা অত্যন্ত আশাবাদী। বন্দরে এককভাবে সবচেয়ে বেশি 44% কন্টেইনার উঠানামা হয় এই এনসিটিতে। আধুনিক যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্ভর এই টার্মিনাল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নতুন অপারেটর সার্বিক কর্মকাণ্ডে আরও গতি আনবে বলে আশায় বন্দর ব্যবহারকারীরা। যে আমাদের যে কর্মব্যস্ততার যেই সকল অংশগুলো সেগুলোকে সমন্বিত করে এই আমাদের যে টার্ন আউট টাইম জাহাজের সেটাকে যদি ঠিক রাখতে পারে কিংবা এর থেকে আরও একটু বেটার সার্ভিস দিতে পারে তাহলে তাতে তো অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাই। জাহাজ থেকে দেখা যাচ্ছে যে ঘন্টায় প্রায় 30 থেকে 40টা কন্টেনার পদ্ধতি ওই আগে যে সাইফ পাওয়ারটেক ছিল তারা হ্যান্ডলিং করতে পারতো। তো এখন নৌবাহিনী তারা তাদের লোকবল দিয়ে কতটুকু হ্যান্ডেল করতে পারবে সেটা আমরা দেখার বিষয়। বর্তমানে ঘন্টায় 30টির মতো কন্টেইনার উঠানামায় সক্ষম এনসিটি। তবে বন্দরে জট কমাতে আলাদা বার্থ ও শেড এবং পর্যাপ্ত গ্যান্ট্রি ক্রেন অপারেটর নিয়োগের তাগিদ ব্যবসায়ীদের। বার্থ অফিস তো একটা, সেখানে গিয়ে আমাকে লাইন ধরে টাকা জমা দিয়ে আসতে হবে কেন? শেড অপারেটর থাকবে, শেড অপারেটর টাকা পৃথক বুথের সাইডে জমা নিবে। আমি বার্থ শেডের টাকা জমা দিয়ে এসে বার্থ অপারেটরের কাছে টাকা জমা দিয়ে এসে আমি শেডে আসলাম, আল্লাহ করতেছি কখন লেবার আসবে। 469 কোটি টাকা ব্যয়ে 5টি জেটির সমন্বয়ে 1000 মিটার দৈর্ঘ্যের এনসিটি নির্মিত হয় 2007 সালে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের বহুল আলোচিত নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিষয়ে আরো জানার চেষ্টা করব আমার সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, নতুন ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং আমদানি রপ্তানি বাণিজ্যে কতটা সুফল মিলবে বলে আশা করছে তারা?
ইশরাত, এরই মধ্যে আমরা এই বন্দর ব্যবহারকারী যারা রয়েছেন ব্যবসায়ীরা তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন যে এই যে বন্দরের যে এনসিটি টার্মিনালটি সেটি সব থেকে ব্যস্ততম একটি টার্মিনাল এবং পুরো বন্দরের 4টি টার্মিনালের মধ্যে এই টার্মিনালটিতেই অর্ধেকের মতো পণ্য ওঠানামা এবং কন্টেনার ওঠানামা করানো হয়। 44% কন্টেনার ওঠানামা হয় এই টার্মিনালটিতে এবং এই টার্মিনালে একসাথে 4টি বড় জাহাজ এবং একটি ছোট জাহাজ বার্থ করতে পারে। এই যে তথ্য এটা বলার কারণ হচ্ছে যে এটি সব থেকে ব্যস্ততম একটি টার্মিনাল। সেই টার্মিনালটি এখন পরিচালনার দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ যে ড্রাইডক রয়েছে সেই ড্রাইডক লিমিটেড এবং তারা আজকে গতকাল রাত 12টা থেকে এখন পর্যন্ত যে কার্যক্রম সেটা তারা নিজেরাই পরিচালনা করছে এবং এটা পরিচালনার ক্ষেত্রে একটি বিষয় যারা বন্দর ব্যবহারকারীরা রয়েছেন তারা বলছেন একটু দক্ষ জনবল তাদের বাড়াতে হবে। যেই ধরনের ইকুইপমেন্টগুলো রয়েছে সেই যন্ত্রাংশগুলোর যদি দক্ষ জনবল বৃদ্ধি করে এই অপারেটরের মাধ্যমে গেন্ট্রি ক্রেন এগুলো পরিচালনা করা হয় সেক্ষেত্রে পণ্য ওঠানামা কন্টেইনার জটটা অনেকটা কমে আসবে, কারণ প্রতি ঘন্টায় 30টি কন্টেইনার এই টার্মিনালটিতে ওঠানামা করানো হয়। যদি দক্ষ জনবল এবং ইকুইপমেন্টগুলো ব্যবহার করা যায় এবং জনবল বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে এই যে জট সেটা হবে না এবং সেটা আরো স্বাভাবিকভাবে চলতে থাকবে। এবং এর মধ্যে আরো একটি বিষয় চলে আসে সেটা হচ্ছে এই টার্মিনালটি সহ বিদেশিদের দিয়ে দেওয়ার একটি কথা কিন্তু গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছে। যদি বাংলাদেশ নৌবাহিনীকে যে 6 মাসের সময় দেওয়া হয়েছে এর মধ্যে যদি তারা ভালো করে কিনা এবং ব্যবসায়ীদের যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তাদের মনোপুত হয় কিনা সেগুলো আসলে এই 6 মাসের মধ্যেই ফুটে উঠবে। আলামিন, ধন্যবাদ আপনাকে। রওজানে স্ত্রী সন্তানের সামনেই যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো ধরাও পড়েনি কেউ। তবে হত্যাকারীদের কয়েকজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। আরও জানায় কিলিং মিশনে জড়িতদের ধরতে চলছে অভিযান। এর আগে রোববার নিকটাত্মীয়ের জানাজা পড়ে স্ত্রী সন্তান সহ বাড়ি ফেরার পথে বাইক ও অটোরিকশায় আসা বোরখা পরিহিত দুর্বৃত্তরা সেলিমের মাথায় গুলি করে হত্যা করে। বালুমহাল নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামের রওজানে এ নিয়ে 13টি হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের সাথে যোগাযোগ রাখতেছি, তারা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। 2-1 জন আমাদের নজরদারিতে আছে, আমরা যে কোনো সময় অ্যাক্ট করবো আর আমাদের অভিযান চলমান আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে কি ঘটেছিল সেদিন? উপাচার্যের সাথে শিক্ষার্থীদের উত্তপ্ত বাদানুবাদে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে চলছে তোলপাড়। যাকে ঘিরে এত ঘটনা সেই শিক্ষকই বা কি বলছেন এ ব্যাপারে? পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 4 দিন ধরে আলোচনায় এই ঘটনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের বলতে শোনা যায়, আপনি নিজ যোগ্যতায় উপাচার্য পদে বসেননি, আমরা বসিয়েছি, আমাদের কথা শুনতে বাধ্য। জবাবে উপাচার্য বলেছিলেন, বিচারিক ক্ষমতা না থাকায় অনেক কিছু করতে অপারগ। সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীর পদোন্নতির সাক্ষাৎকার ছিল শুক্রবার বিকেলে, কিন্তু তার নামে হত্যা চেষ্টা মামলা ও নানা অভিযোগ থাকায় সাক্ষাৎকার বাতিল ও তাকে অপসারণের দাবি নিয়ে ছাত্র শিবির এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষে যান। সেখানেই চলে বাদানুবাদ। শিক্ষার্থীদের বক্তব্যে সমালোচনার ঝড় উঠে। সে হেফাজতের একজন কর্মী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এবং আলিফ হত্যা মামলারও আসামি। আমি চিৎকার দিয়ে বলছিলাম, স্যার হৃদয় তোরা ফরহাদের ক্যাম্পাস একজন খুনি কীভাবে ঢুকতে পারে, তার কীভাবে প্রমোশন হতে পারে, আমরা দেখাচ্ছিলাম। কিন্তু বাইরে যেটা করেছে মপ করা হয়েছে, আমরা মপ করে নেই। কিছু মানুষ উদ্দেশ্য প্রণীতভাবে যে আমাদের যে দাবি ছিল সেই দাবিকে আড়াল করার জন্যই একটা বক্তব্যকে তারা হাইলাইটস করছে যে আমরা আপনাকে বসিয়েছি, আপনি নিজ যোগ্যতায় আসেন নাই। আসলে এটাকে হচ্ছে যে আমরা মনে করবো মিসলিডিং করা হচ্ছে। সেদিন উপাচার্যের কক্ষে উপস্থিত ছিলেন 2 উপ-উপাচার্য। এটা অত্যন্ত অমর্যাদাকর এবং এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত মানহানিকর এবং একজন ছাত্র হিসেবে সেই এরকম মন্তব্য করতে পারেন না। কোন জায়গায় কোন কথা বলতে পারা হবে, কিভাবে বলতে হবে, এগুলো তারা শেখা উচিত। এটা যদি না শিখে বিশ্ববিদ্যালয়ে কোনো একটা গভর্নেন্স এবং ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটা কিন্তু টিকে থাকবে না।
ঘটনার পর চীন সফরে যাওয়ায় উপাচার্যের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার জন্য অভিযুক্ত শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর ভূমিকাকে দুষছেন এই উপ-উপাচার্য। ওখানে গিয়ে উনি রাজনৈতিক ব্যক্তিত্বের মতো বক্তব্য দিয়ে ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। সেটা তো বিশ্ববিদ্যালয়ের এই দিনের সিলেকশন বোর্ড ওই দিনের পরিস্থিতি কোনোটার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। সকল এক্সপার্টদের সামনে তাকে ডাকানোর কথা ছিল আরও অনেক পরে, কিন্তু সে সেখানে উত্তেজিত ছাত্রদের সামনে সে যখন গেল সেখানে স্বাভাবিকভাবে ছাত্ররা আরও অস্থির হয়ে গেছে। তবে সংস্কৃত বিভাগের এই শিক্ষকের দাবি ভিন্ন। আমার নিচে যেহেতু এরকম মব সৃষ্টি হয়েছে, আমি উপরে উঠে তো আমি ভিসির অফিসে তিনি অভিভাবক সেই হিসাবে যাব, তা আমার জন্য নির্ধারিত, আমি জানি না আমার জন্য নির্ধারিত কোন জায়গায় ছিল। আমার মধ্যে সৎসাহস আছে দেখে তো আমি বলছি সামনাসামনি আলোচনা হোক, তাদের সেই সৎসাহস নাই। উপাচার্য শিক্ষার্থীদের বাদানুবাদের ঘটনা ক্যাম্পাসও সবার মুখে মুখে। এই জিনিসটা শিক্ষকদের সাথে করা ঠিক না, বাট ওখানে স্টুডেন্টদের দোষ দেওয়া যাচ্ছে না। যারা আন্দোলনকারী ছিল তারা একটু সচেতনতা অবলম্বন করলে এই যে বৃহৎ যে উদ্দেশ্যটা তাদের ছিল সেটি ব্যাহত হতো না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নামে ভালো মানে ভেজাল, চট্টগ্রামের আলোচিত মেম্বার হোটেল এবং হোমমেড বেকারির ক্ষেত্রে একথাই যেন প্রযোজ্য। ক্রেতা টানতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হলেও আজ পাহাড়তলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে ভয়াবহ চিত্র। নোংরা, অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরি হয় খাবার। দুই মালিককে মোট 1,30,000 টাকা জরিমানা ও সতর্ক করে অভিযান টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিম আসার খবর পেয়ে পাহাড়তলী ওয়ারলেস এলাকায় হোমমেড নামে এই বেকারিতে তালা মেরে সটকে পড়ে মালিক কর্মচারীরা। পরে পেছনের দরজা দিয়ে অভিযান টিম প্রবেশ করে দেখতে পায় বেকারির ভেতরে চরম নোংরা, অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশ। কারিগর এটা নতুন আসছে তো এরা এই পুরোপুরি দায়িত্ব নিয়ে কাজটা করে না এই সপ্তাহে। 19-20 তো হইতে পারে, নতুন কারিগর এসে তো এই কারণ স্টাফদেরও ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়েছে, এরকম আর কি। এই বেকারিতে বিস্কুট, কেক সহ সব ধরনের খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোস ও কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পায় অভিযান টিম। হোমমেড ফুডস নামে লাইসেন্স নিয়ে অবৈধভাবে সুমাইয়া ফুড নামেও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করছিল তারা। হাতে নাতে এসব প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্নতার কোনো শেষ নেই। খাবারের সাথে যে ডোটা তৈরি করতেছে বিস্কিট, সেটার সাথে পোকা পর্যন্ত মিশে আছে এবং একটা লম্বা পোকাও পড়ে আছে এবং সেটা শনাক্ত করেছে। তাকে আমরা পোকাগুলি দেখিয়েছি, এখানে খাদ্যের সাথে মিশে গেছে। নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগ স্বীকার করেন বেকারিটির মালিক। ভেতরের চিত্র দেখে হতবাক ভোক্তারা। আমি প্রতি সপ্তাহে এদেরকে টাকা দিই বেকারি পরিষ্কার রাখার জন্য, প্রতি সপ্তাহে দিই শুক্রবারে। এটা করে না, যে গাফিলাতি করছে, এটা আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে এমনটা আর হবে না। এগুলো যদি পদক্ষেপ না নেন তাহলে তো আমাদেরও অসুস্থ পড়বে, এলাকাবাসী অসুস্থ পড়বে। বাচ্চাদের খাওয়ার পরে মনে করেন অনেক সময় পেট ডিস্টার্ব করে, পেট কামড়া, ডায়রিয়া হতে পারে, এগুলো অবশ্যই তো ব্যবস্থা নিতে হবে। খোলা জিনিস না খাওয়াটাই উত্তম, যেগুলো ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে ওগুলো সবচেয়ে ভালো, ওগুলো খাওয়াটাই উত্তম। এর আগে পাহাড়তলীর ওয়ারলেস এলাকায় আলোচিত মেম্বার হোটেলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটির ব্যাপক প্রচারণা দেখা গেলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। মেম্বার হোটেলের সব খাবার রান্না হয় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে। দইয়ের বিএসটিআই অনুমোদন নেই, ভেজাল ও বাসি খাবারেরও ছড়াছড়ি। এসব অভিযোগে মেম্বার হোটেলকে 30,000 টাকা জরিমানা করে অভিযান টিম। দইটা আমরা প্রত্যেক দিন রাতে বানাই এবং দিনের বেলা সেল করি। 50 পিস বানাই আমরা, বেশি কোয়ান্টিটি হচ্ছে। আপনার দেখেন ফ্রিজে 50 পিস করে দেখেন, তো এটার পিএইচডি অনুমোদন লাগে নাকি এগুলো আমরা ঠিক করে নিব আর কি। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।